স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক সংগ্রাম। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই, যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে, কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে। সকল কিছু মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন তখন পাশেই বিক্ষোভ চলছিল। বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠছিল, গো ব্যাক চুপ্পু। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিচক্ষণ একজন ঘাঘু প্লেয়ার, এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। শেখ হাসিনার দয়া ছিল, শেখ রেহানার দয়া ছিল, সেটা আলাদা, বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে। একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানি আসছিল, তিনি বলছেন আমিই তো সুনামি উড়াবো। কলিজা আছে, কলিজা যে কিছুটা আছে। গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা, আজকে মহান 21শে ফেব্রুয়ারি। তো মহান 21শে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায়, গত 24 ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আর বিভিন্ন সংগঠন, বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল। গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে, এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে, পিনাকিদা বুল্ডোজার ঝড় উড়াইতে পারেন। সকল কিছু মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি। আর কড়া নিরাপত্তা ছিল। রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, ইভেন স্লোগানও ছিল, গো ব্যাক চুপ্পু, গো ব্যাক চুপ্পু। বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল, তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি। আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ 2024 সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনা সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। তো এরপরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন, সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীরও। অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা, নিশ্চিন্ত নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয়। কারণ রাষ্ট্রপতির বাটে পাইলে অথবা ওনার সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে। বাট সেনাবাহিনীর কড়া নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন, ফুলও দিচ্ছেন, ছবিও তুলছেন, একপাশে স্লোগান হচ্ছিল। বাট তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন, মনে হয় না তোমার একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে, অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে, তাকে নিয়ে কথা বলছে। কোথাও না কোথাও বিষয়টা কিন্তু আসলে সুখকর না। তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না, তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান। সো তার কলিজা আছে, সাহসটা দেখাইছেন সেই লেভেলে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন তখন পাশেই বিক্ষোভ চলছিল। বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠছিল, গো ব্যাক চুপ্পু। দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করেন তার বেশ ব্যবধানে সেখানে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যান 12টা 2 মিনিটে, 1 মিনিটের মধ্যে 12টা 3 মিনিটেই তিনি চলে আসেন শহীদ মিনার মূল বেদি থেকে এবং তিনি চলে যান বঙ্গভবনের উদ্দেশ্যে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আসেন 12টা 12 মিনিটে এবং তিনি যখন আসেন তখন একেবারে তার সঙ্গে উপদেষ্টা পরিষদ সহ একটা বেশ দলে বলে লোকজন ছিল। কিন্তু শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করেন তখন একেবারেই তিনি ছিলেন একা, নিঃসঙ্গ। তার সাথে ছিলেন সম্ভবত তার সামরিক সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নিয়ম মাফিক প্রোটোকল দেওয়ার জন্য যতটুক ন্যূনতম যাদের থাকার কথা তারাই ছিলেন। এর আগে আমরা দেখতাম কি মোটামুটি কাছাকাছি সময় অপেক্ষা করতেন শ্রদ্ধা নিবেদনের জন্য, 12টার একটু আগে পৌঁছাতেন শাহাবুদ্দিন বা রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী। তো যেটি দেখা যেত যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন কি 12টা 1 মিনিট বাজত তখন প্রথমেই রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করতেন এবং তারপর প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করতেন, এবং তারা ওই মূল বেদিতে যাওয়ার আগে তারা পাশাপাশি অবস্থান করতেন, একজন আরেকজনকে দেখতেন বা কুশল বিনিময় করতেন। মোটামুটি কখনোই মনে হতো না যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আলাদা আলাদা তাদের অবস্থান আছে। তারা বোঝাই যেত যে তারা এসছেন রাষ্ট্রীয় পর্যায়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। কিন্তু এবার কিন্তু সেটি একেবারেই না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ দেখা দেখি এই শহীদ মিনারেও হয়নি। এমনি প্রথাগতভাবে যে সরকার প্রধানরা যখন বিদেশ সফর করেন তখন ফিরে এসে তারা বঙ্গভবনে যান, দেখা করেন, কিন্তু এবারটা হয়নি। না হওয়ার কারণ হচ্ছে শাহাবুদ্দিনের অপসারণের ব্যাপারে ছাত্রদের একটা বড় অংশ, রাজনীতিরও একটি অংশ অনেকদিন থেকে তারা চাপ দিচ্ছে যে তাকে পদত্যাগ করতে হবে। সেই বিষয়টি মীমাংসা না হলেও একটা অচল অবস্থা আছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার অবস্থানে থাকেন আর শাহাবুদ্দিন বলা যায় একাকী নিঃসঙ্গ অবস্থায় বঙ্গভবনে সময় পার করছেন। এরকমই একটি রাজনৈতিক কঠিন অবস্থা অতিক্রম করছে বাংলাদেশের রাজনীতি। খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। ঘড়ির কাঁটা রাত 12টা 1 মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারের প্রাঙ্গণে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। এদিকে কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন। এই সময় গো ব্যাক চুপ্পু স্লোগান দেওয়া শুরু করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। স্বৈরাচার হাসিনার সকল অবৈধ এবং বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করেছেন তিনি। যাক, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তার নেতৃত্বেই এই বিক্ষোভ হয়েছে, এবং তার আগে তারা রাজু ভাস্কর্যের সামনে ওখানে অবস্থান নেন এবং তারা বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের শহীদ মিনারের আগমনটা প্রতিহত করা হবে। তো প্রথমে তারা সেখান থেকে মিছিল নিয়ে আসার চেষ্টা করেন, বাধা দেওয়া হয়, পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারা দূরত্বে বিক্ষোভ করতে থাকেন। ওই বিক্ষোভের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই শাহাবুদ্দিন সেই রাষ্ট্রীয় কাজটি সম্পন্ন করে তিনি যথারীতি বঙ্গভবনে যান। তার আসা এবং যাওয়া এই পথে অন্য কোনো উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা কারোর সঙ্গেই দেখা হয়নি। দর্শক, 6 মাসে অনেক কিছু বদলেছে বাংলাদেশে, কিন্তু বহিষ্কৃত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাসস্থান গণভবনে যেন সময় থমকে আছে সেই ঐতিহাসিক 5ই আগস্টে, যেদিন জনতা ক্ষমতা নিয়ে নেয় জনগণের এই ভবনে। ঘুটঘুটে কালো করিডর, জানলা দিয়ে আসা সকালের রোদে আলোকিত ঘর, এলোপাতাড়ি পড়ে থাকা আসবাবপত্র, মেঝেতে কার্পেটের মতন ছেয়ে থাকা ভাঙা কাজ, আর শত শত মোচড়ানো গোপন নথি। কি পেলাম আমরা পলাতক স্বৈরা শাসকের বাসস্থানে? আমি জাইমা ইসলাম, গণভবনের গল্প নিয়ে আছি আজকের স্টার নিউজ প্লাস। প্রতিটি ঘরে এখনো অনেক অনেক দলিল, যেমন জুলাই অগস্ট মুভমেন্টের সময় তৈরি এই নথিতে দেখা যায় আন্দোলন দমাতে কি কি পদক্ষেপ হাসিনা বিবেচনায় নিয়েছিলেন। নথিতে দেখা যায় হাসিনার প্ল্যান ছিল ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনের 6 শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ব্যবস্থা নেওয়া। আমরা জানি জুলাই মাসের শেষে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সহ 6 জনকে জোরপূর্বক ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল। একই সাথে হাসিনাকে পরামর্শ দেওয়া হয়েছিল গণগ্রেফতার হওয়া সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচারিক ব্যবস্থা নিতে। নথিতে এও দেখা যাচ্ছে যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, যিনি ডিজিএফআই এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল, ওনাকে আন্দোলন দমানোর দায়িত্ব দেওয়ার কথা বলা আছে। গত মাসে আকবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নথিতে এও বলা ছিল যে ফেসবুকে নজরদারি বাড়াতে হবে এবং একই সাথে সরকারের জন্য আপত্তিকর কন্টেন্ট সরাতে হবে। আরেকটা প্ল্যান ছিল হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করা, যারা আন্দোলনকে স্পন্সর করার জন্য টাকা নিয়ে আসছিলেন দেশে। আরেক নথিতে দেখা যাচ্ছে কাদের উপর সরকার নাশকতা করার সন্দেহে নজরদারি করছিল। সাবেক আইজিপি বেনজির আহমেদ আর ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গোপনীয়তার সাথে অভ্যন্তরীণ তদন্ত করার পরামর্শ দেওয়া হয় এই নথিতে। এখানে আরও ছিল ইসলামী ব্যাংক হাসপাতাল উত্তরা শাখার নাম। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিনামূল্যে আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে। খুবই আশ্চর্যজনকভাবে আমরা হাসিনার বেডরুমে একটা প্রিন্ট আউট পাই, যেখানে লেখা ছিল কোরআন এবং হাদিসে মানুষ খুন নিয়ে কি বলা আছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে জুলাই অগস্ট গণঅভ্যুত্থানে 1400 মানুষ শহীদ হয়। আওয়ামী লীগ পার্টির অনেক নথি ছিল গণভবনে। একটা নথি পেলাম যেখানে হিসাব রাখা হচ্ছিল কোন এমপি মন্ত্রী কত টাকা দিচ্ছে পার্টি ফান্ডে। যেরকম প্রাক্তন রেলমন্ত্রী জিল্লুল হাকিম দিয়েছেন 50 লক্ষ টাকা, এমপি কামরুল ইসলাম দিয়েছেন 20 লক্ষ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রাক্তন ভূমিমন্ত্রী, উনি দিয়েছিলেন এককালীন 1,42,000 টাকা। একই সাথে 28 জন সংরক্ষিত আসনের মহিলা এমপিরা দিয়েছিলেন 2.5 কোটি টাকা। শেখ হাসিনার ঘরে পড়ে থাকা নথিগুলো দেখে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সে বিএনপিকে নিয়ে এক প্রকার অবসেসড ছিল।
অসংখ্য নথি পাওয়া গেছে যেখানে দেখা গেছে যে বিএনপির উপরে কি পরিমাণ নজরদারি করতো শেখ হাসিনা। বিএনপির আমলে সংখ্যালঘুর উপর নির্যাতন নিয়ে অনেক কাগজ ছিল তার রুমে। আরও ছিল 2013-2014-তে ঘটে যাওয়া পেট্রোল বোমা সহিংসতায় ভিকটিমদের তথ্য। 2013 সালের বিএনপি ডাকা ব্লকেট কিভাবে প্রতিহত করতে হবে সেরকম একটা গোয়েন্দা প্রতিবেদনও ছিল। যদিও আমরা জানি না কোন ঘরগুলো কার ছিল, কিন্তু মাটিতে পড়ে থাকা ডকুমেন্টস থেকে তা কিছুটা অনুমান করা যায়। যেমন পুতুলের ঘর ছেয়েছিল অটিজম সংক্রান্ত কাগজে, জয়ের ঘরে ছিল তার ফেলে যাওয়া একটা শার্ট এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক নথি। আমরা গণভবনের মেডিকেল সেন্টারে হাসিনা এবং তার বোন শেখ রেহানার অসংখ্য মেডিকেল রেকর্ড পাই, কিন্তু দুটো কাগজ আমাদের চোখে ধরে, দুটো কোভিড অ্যান্টিবডি টেস্ট, যার দুটোই পজিটিভ রেজাল্ট। হাসিনার কি তাহলে কোভিড হয়েছিল? তবে একটা কথা এখানে বলতেই হবে, হাসিনা তার মৃত্যু নিয়ে এক প্রকার প্যারানয়েড ছিলেন। যেরকম উনি ওনার পানির সাপ্লাই সময়ে সময়ে রাসায়নিক টেস্ট করাতেন, তার বাসস্থানের প্রতিটি দেয়াল ছিল বুলেট প্রুফ, এমনকি তিনি গণভবনে ওঠেনও কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করেন। 2001 সালে তিনি আইন পাশ করেন যেটা দ্বারা মুজিব পরিবার রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার এখতিয়ার পায়। এই মোতাবেক উনি 1 টাকায় গণভবন লিজ নেন। নথিগুলো থেকে এটা স্পষ্ট যে সরকারি ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। এখান থেকে নেওয়া হতো সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা গত 15 বছর ধরে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবন ডিটারমাইন করেছিল। একদিন এই ভবনের ভাঙা কাঁচ, ধুলো ময়লা পরিষ্কার করে তৈরি করা হবে ঝকঝকে জুলাই স্মৃতি জাদুঘর। কিন্তু আপাতত এই ভবন সাক্ষ্য দিচ্ছে গণবিরোধী একটি সরকারের পরিণতি কি হতে পারে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা গতকালকে অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিস্ট হাসিনার মনোনীত নির্বাচিত রাষ্ট্রপতি, বর্তমান যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন চুপ্পু, তাকে আমরা আজকে রাত 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, যদি তিনি তার পবিত্রতা এমনকি জনগণের সাথে আছে প্রমাণ করতে চায় তাহলে সে যেন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তার ক্ষমতা বলে, রাষ্ট্রপতির যেই ক্ষমতা বলে আছে অধ্যাদেশ জারি করবেন, তিনি করেননি। তিনি না করে আজকে শহীদ মিনারে ভাষা শহীদদেরকে ফুল দিতে এসেছেন। আমরা বিশ্বাস করি, এমনকি মনে করি যে এই পাপী ফ্যাসিস্ট হাসিনার দোসর, এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, অবৈধ রাষ্ট্রপতি আমাদের ভাষা শহীদদের অপমান করেছেন। উনি যদি পদত্যাগ না করেন বাংলাদেশে স্থায়ী কোনো শান্তি আসবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কারণে গাজীপুরে আমাদের ভাই শহীদ আবুল কাসেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রংপুরে আমাদের বিপ্লবী আন্দোলনকারী ভাই বোনদের উপর আপনার দা কাছি দিয়ে তারা কুপিয়ে জখম করেছে। চট্টগ্রামে হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা করছে। এই হামলার একমাত্র একটা সুযোগ আছে, সেটা দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।